বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার। আজ শপথ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক CR আবরার। উপদেষ্টা পরিষদের বৈঠকে 2000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত। গ্যাস অনিশ্চয়তা আসবে যে কোনো গ্যারান্টি নেই। গ্যাসের লাইনের ভাড়াও দিতে হয়, তার মধ্যে 1500-1600 টাকা করে সিলিন্ডারও কিনতে হয়। রাত 9টায় আছে তাও নিবে আর জ্বলে। প্রেশার খুব কম দেখে আমাদের এখন সিরিয়ালে অনেক থাকতে হয়। রমজানের শুরুতে রাজধানীতে তীব্র গ্যাস সংকট। ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা। চাপ কম ফিলিং স্টেশনেও। চাহিদার বিপরীতে ঘাটতি 400 মিলিয়ন ঘনফুট। নিষেধাজ্ঞা আর হাইকোর্টের রুলের মধ্যেই বেবিচকের প্রধান প্রকৌশলীকে চুক্তিভিত্তিক নিয়োগের গুঞ্জন। সুযোগ নেই বলছে দুদক। অপরাধ প্রমাণ হলে ব্যবস্থা নিতে চায় কর্তৃপক্ষ। সকালের সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। জেনেভায় আজ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের উপর মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন তুলে ধরা হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় প্রতিবেদনটি উপস্থাপন করবেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বাংলাদেশে জবাবদিহিতা, ন্যায় বিচার ও মানবাধিকার সংস্কারের লক্ষ্যে তথ্য অনুসন্ধান ও সুপারিশ নিয়ে সদস্য রাষ্ট্র নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করা হবে। এতে অংশ নেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। ভলকার তুর্কের প্রত্যাশা, তাদের সাম্প্রতিক স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদন বাংলাদেশের প্রকৃত ও বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি জবাবদিহিতা, ক্ষতিপূরণ এবং উত্তরণ ও সংস্কারকে সমর্থন করবে। উপদেষ্টা পরিষদে যুক্ত হতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক CR আবরার। আজ তার শপথ নেয়ার কথা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শিক্ষা উপদেষ্টা হিসেবে CR আবরারের দায়িত্ব পালনের সম্ভাবনা আছে। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন করে 2000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। প্রফেসর CR আবরার আসছেন আমাদের সাথে ওই কাউন্সিল অফ অ্যাডভাইজারে জয়েন করছেন এবং উনি সম্ভবত এই মোস্ট লাইকলি উনি এডুকেশন মিনিস্ট্রিতে দেখবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ST ইমামের ছেলের বাসা সন্দেহে গুলশানের একটি বাসায় তল্লাশি চালিয়েছে একদল লোক। বিক্ষুব্ধদের দাবি, বাসাটিতে অবৈধ অর্থ থাকার খবরে জড়ো হন তারা। গৃহকর্মীরা জানিয়েছেন, বাসাটি তানভীর ইমামের প্রাক্তন স্ত্রীর। তল্লাশির এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। মঙ্গলবার রাত 11টার দিকে গুলশান 2-এর 81 নম্বর সড়কের কনকর্ড কটেজের দিকে মিছিল নিয়ে যায় একদল লোক। প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সামনে গিয়ে মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধরা। আমরা দেখতেছি যে অনেকগুলো প্রায় 50 জন লোকের মতো হইবে পোলাপান এই ভিতরে ঢুকে গেছে গেট ঠেললে। কালকেও আসছিল, কালকে ঢুকতে পারে না, কালকে গেট বন্ধ আছিল। কালকে 10টা থেকে রাত 2টা পর্যন্ত আছিল। সিকিউরিটি গার্ডকে বলছিল যে গেট খোলার জন্য, উনি খোলে নাই। পরে একজন গেট টপ করে ঢুকছে, ঢুকে পরে উপরে চলে গেছে। পরে ভবনের 5 তলার বাসায় ঢুকে তছনছ করেন আলমারি, ওয়ার্ড্রপ, লাগেজ থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম। রাত 12টার দিকে ঘটনাস্থলে যায় গুলশান থানা পুলিশ। কিছুক্ষণ পর আসে সেনাবাহিনী। বাড়িতে প্রবেশকারীরা জানান, ফ্ল্যাটে ST ইমামের ছেলে তানভীর ইমামের অবৈধ অর্থ রাখা আছে জেনে এসেছেন তারা। এখানে আমরা এভিডেন্স খুঁজতেছি, এখানে কার সাথে লিংক আছে না আছে। আমরা যা করার আমরা করছি, আপনারা যা করার করছেন। জান, আমরা এখানে যেই সূত্র খবর পেয়েছি যে যেখানে যারা যে ছাত্র জনতা যারা হত্যাকারী এখানে আছে। বাড়ির গৃহকর্মী জানান, বাসাটি তানভীর ইমামের সাবেক স্ত্রীর। প্রায় 2 যুগ আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। 24 বছর আগে ছাড়া এই বাচ্চা নিয়ে আমেরিকা গেছি গা। সাহেব 2014 সালে অবস্থা ভালো না, 2014 সাহেব মারা গেছে। আয়ার দরজাটা ভাঙ্গিয়া সব লুটমাট করে লয়ে গেছে। আধা ঘন্টা ধরে দরজাটা লাইতে ভাঙতেছে। তখন কি করুন, বাইরে আমি সব খুলে লাইতেছে। পরে কি লাইতে বাইরে সব দরজা আমরা কিছু নিতে গেছি। রাত 2:30টার দিকে গণমাধ্যমের উপস্থিতিতে ঘটনাস্থল ত্যাগ করে তল্লাশি চালানো বিক্ষুব্ধ জনতা। এ সময় তাদের কেউ কেউ নিজেদের সাধারণ জনগণ বলে পরিচয় দেন। গণমাধ্যমের সঙ্গে কথা না বলে পরে চলে যান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। দুদকের 4 মামলার আসামি হাবিবুর রহমানকে ফের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক নিয়োগের গুঞ্জন উঠেছে। অথচ প্রায় 900 কোটি টাকা আত্মসাতের মামলা, দেশ ত্যাগের নিষেধাজ্ঞা, এমনকি বিভাগীয় ব্যবস্থা নিতেও রুল জারি করেছেন উচ্চ আদালত। এ ধরনের আসামির পদোন্নতির নৈতিকতা বিরোধী দাবি করে দুদক বলছে, তথ্য পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিমানবন্দরগুলোতে উন্নয়নের নামে শত শত কোটি টাকার দুর্নীতি ও লুটপাটের তথ্য দুর্নীতি দমন কমিশনের নথিতে উঠে আসে। গেল জানুয়ারিতে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরের 4টি উন্নয়ন প্রকল্পের প্রায় 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। লুটপাটের অন্যতম হোতা শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকের সঙ্গে প্রত্যেক মামলায় আসামির তালিকায় ছিলেন বর্তমান বেবিচকের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান। তথ্য বলছে, পট পরিবর্তনের পর গেল নভেম্বরে হাবিবুর রহমানকে প্রধান প্রকৌশলী হিসাবে পদোন্নতি দেয় কর্তৃপক্ষ। যদিও তখন দুদক তার বিরুদ্ধে চলমান দুর্নীতির তথ্য সরবরাহ করেছিল, তবে হাবিবকেই বেছে নিয়েছিল বেবিচক। এবার যখন চাকরির মেয়াদ শেষে 1 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের গুঞ্জন চলছে, তখন দুদকের 4 মামলার অন্যতম আসামি হাবিবুর রহমান, যদিও কর্তৃপক্ষের রয়েছে ভিন্ন ব্যাখ্যা। আসলে জানি না, ওই কমিটিতে তো আমি নাই, ওইটা বেবিচকের চেয়ারম্যানই চেয়ার করে। হ্যাঁ, আপনি তো ওনার সাথে কথা বলেন। তদন্ত করে উনি দোষী সাব্যস্ত হয় বা ওনাকে বিচারে আনে, তখন আমরা যদি অফিসিয়াল প্রসেস যেটা আছে, যদি ওনার কেসটা চার্জশিট হয়ে যায়, চার্জশিটটা যদি কোর্ট গ্রহণ করে, তাহলে উনি অটোমেটিক্যালি অফিসিয়াল প্রসিজারে সাসপেনশনে চলে যাবেন। আর তা যদি না হয়, যতক্ষণ পর্যন্ত কোর্টে কেস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অপরাধী না। দুদক বলছে, দুর্নীতির মামলার আসামির চুক্তিভিত্তিক পদোন্নতির বিষয়ে জানলে ব্যবস্থা নিতে সুপারিশ করবে তারা। যদি সেখানে এই ধরনের কিছু থেকে থাকে, মামলা থেকে থাকে, আমরা কিন্তু সুনির্দিষ্টভাবে সেই ব্যক্তির বা বিষয়টা আমরা অবহিত করি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে। সুতরাং এখানে এই ধরনের পদোন্নতি দেওয়ার কোনো সুযোগ। গেল 23শে ফেব্রুয়ারি হাবিবুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে রুল জারি করে হাইকোর্ট। ইতোমধ্যে দুদকের মামলায় তার দেশ থেকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রমজানের শুরু থেকে গ্যাস সংকটে বিপাকে পড়েছেন রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। তাদের ভরসা ইলেকট্রিক সিলিন্ডার কিংবা মাটির চুলা। শুধু আবাসিকেই নয়, ফিলিং স্টেশনগুলোতেও রয়েছে গ্যাস সংকট। বেশিরভাগ স্টেশনে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। তিতাস বলছে, প্রয়োজনের চেয়ে প্রায় 400 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম থাকায় দেখা দিয়েছে সংকট। তাসনিয়া নিশাত মিমের প্রতিবেদন। ইফতার বানানোর তোড়জোড় থাকলেও বাদ সেধেছে তীব্র গ্যাস সংকট। রাজধানীর কাঁঠাল বাগানের এই গৃহবধূ তাই রান্না করেন ঘরে তৈরি চুলার সাহায্যে। বললেন, বেশিরভাগ সময় ভুগতে হলেও রোজা এলে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। গ্যাস অনিশ্চয়তা, আসবে যে কোনো গ্যারান্টি নেই। সবাই এইভাবেই লাকড়ি দিয়ে অনেক কষ্ট করে রান্নাবাড়ি করে। রোজা রেখে মানুষ যদি এরকম রান্নাবাড়ির জন্য এত অনিশ্চয়তায় ভুগে, তাই তো অনেক সমস্যা। শুধু এই গৃহিণী নন, তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন রাজধানীর কাঁঠাল বাগান, কলা বাগান, হাতিরপুল, সেন্ট্রাল রোড এলাকার বাসিন্দারা। বাধ্য হয়েই রান্না করতে হচ্ছে ইলেকট্রিক সিলিন্ডার কিংবা লাকড়ির চুলায়। এতে একদিকে জ্বালানির খরচ যেমন বেড়েছে, তেমনি গ্যাস না পেলেও তিতাসকে গুনতে হচ্ছে বিল। রাত 12টার পরে আসে, আর হয়তো ভোর 4টা-5টা পর্যন্ত থাকে, তারপরে আবার চলে যায়। মাস শেষে গ্যাসের লাইনের ভাড়াও দিতে হয়, তার মধ্যে 1500-1600 টাকা করে সিলিন্ডারও কিনতে হয়। রোজার আগে রাত 3টার সময়টা পাক করা লাগে, দিনের বেলা কোনো গ্যাস থাকে না। 8টা থেকে কোনো গ্যাস থাকে না, রাত 9টায় আছে, তাও নিবে আর জ্বলে। রান্নাবাড়ি বন্ধ, সব কিছুই বন্ধ। ইফতারি টাইম ইফতারি করে খাওয়া যায় না, সব অনেক সমস্যা। এদিকে রমজানের শুরুতেই রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দেখা দিয়েছে গ্যাস সংকট। গাড়িগুলোর এই সারি রাজধানীর মগবাজার পাম্প স্টেশনে। গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন যানবাহন চালক ও মালিকরা। ভোগান্তি তো আছে, প্রচুর সিরিয়াল হয়, লাইনে গ্যাস কম, পাবলিকে গ্যাস পাইতেছে না। প্রেশার খুব কম দেখে আমাদের এখন সিরিয়ালে অনেক থাকতে হয়। যদি প্রেশারটা ভালো পাওয়া যায় তাহলে অতক্ষণ টাইম লাগে না। তিতাস বলছে, চাহিদার তুলনায় প্রায় 400 মিলিয়ন ঘনফুট গ্যাস কম থাকায় গ্যাসের এ সংকট। তবে অচিরেই সমস্যার সমাধান হবে বলে দাবি তাদের। পেট্রোনালাকে আসলে আমাদের জন্য প্রতিদিন 1960 মিলিয়ন গ্যাস আমরা চাচ্ছিলাম আমাদের কাছে, যে আমাদের মোটামুটি স্বাভাবিক রাখার জন্য। আমরা এখন আসলে পাচ্ছি অনেক কম। গতকাল আমরা পেয়েছি 1500-এর কাছাকাছি। গত 3-4 দিনে যে সমস্যাটা ছিল, চাচ্ছে আরেকটু ভালো গ্যাস পাওয়া যাবে রমজান মাসে ভোগান্তি কমাতে বিশেষ ব্যবস্থায় গ্যাসের সরবরাহ বাড়ানোর দাবি রাজধানীবাসীর। চলতি বছর শীতের পুরোটা সময় ছিল গ্যাস সংকট। এ পটভূমিতে মার্চের শুরুতে শুরু হয়েছে রমজান মাস। গ্যাস নিয়ে এ মাসে ভোগান্তি যেন না পোহাতে হয়, এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার কার্যকর ও টেকসই পদক্ষেপ নেবে, এমনটি প্রত্যাশা নগরবাসীর। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরও থাকছে
কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষতার ঘাটতিতে ভাটা পড়েছে স্টার্টআপ খাতে। এক বছরে দেশি বিদেশি বিনিয়োগ কমেছে 41%। উচ্চ কর আরোপকে বড় বাধা মনে করছেন সংশ্লিষ্টরা। পরবর্তী 3 বছরের জন্য 1,81,00,000 টাকায় ইজারা দেওয়া হয়েছে। বাংলা 1431 সালে রাজশাহী সিটি পশুহাট ইজারা দিয়ে সিটি কর্পোরেশন রাজস্ব পেয়েছিল 3,62,00,000 টাকা। 1432 সাল অর্থাৎ আগামী বাংলা বছরের জন্য একই পশুহাটের ইজারা দেওয়া হয়েছে প্রায় 13 কোটি টাকা। সিটি কর্পোরেশন বলছে চলতি বাংলা বছরে হাট ঘাট বাজার গণশৌচাগার পার্কিং স্ট্যান্ড পুকুর ইজারা দিয়ে আয় হয়েছে 7 কোটি টাকা। আগামী বাংলা বছরে একই স্থানে রাজস্ব আয় বেড়েছে প্রায় 18 কোটি টাকা, যা দ্বিগুণেরও বেশি। সিটি কর্পোরেশনের যত মাঠ ঘাট এগুলো আছে এগুলো অল্প টাকায় পাইয়ে দিয়েছে, তাতে সিটি কর্পোরেশনের রাজস্ব কমেছে। আর পক্ষান্তরে আমরা যারা নগরবাসী আমাদের ভূমি ট্যাক্স বৃদ্ধি করেছে। ঠিকাদাররা বলছেন ভাঙা হয়েছে রাজনৈতিক সিন্ডিকেট। এ কারণে অনেক ঠিকাদার টেন্ডারে অংশগ্রহণ করতে পেরেছে। বিগত দিনগুলোতে আমরা দেখেছি, আমরা যারা ঠিকাদার ছিলাম তারা বিভিন্ন সময় যে টেন্ডার ড্রপ করতে পারেনি, তারা ইন্টারনালি একটা নেগোসিয়েশন করে নিত। বাক্স খুলছে সব, আপনারা দেখছেন। আগে এরকম হতো কিনা এটা তো আমরা জানতাম না। সংশ্লিষ্টরা বলছেন সরকার দলীয় প্রভাব ও রাজনৈতিক পরিচয়ে ঠিকাদারদের সিন্ডিকেট না থাকা এবং স্বচ্ছভাবে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সমাজের ইতিবাচক পরিবর্তন। ইজারা সংশ্লিষ্ট বিষয়গুলোতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগকে দায়িত্বশীল আচরণ করতে হবে, দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তারা মনে করছেন আগামীতে পরিস্থিতি আরও উন্নত হবে, তারা হয়তো লাভ করবে, এই আশায় হয়তো তারা তুলনামূলক প্রতিযোগিতায় বেশ ভালো দর দাখিল করেছে। সেবা খাত ব্যতীত অন্যান্য প্রচলিত ও অপ্রচলিত খাতেও রাজস্ব আয় বাড়াতে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষতার ঘাটতিতে ভাটা পড়েছে দেশীয় স্টার্টআপে। দ্রুত কর্মসংস্থানের জন্য স্টার্টআপ সম্ভাবনাময় হলেও গত বছর এ খাতে বিনিয়োগ কমেছে 41%। প্রচলিত ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে মিল রেখে উচ্চ কর আরোপ সফল স্টার্টআপের জন্য বড় বাধা বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন সাদিক হাসান ইমন। তথ্য প্রযুক্তির অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে আইসিটি ভিত্তিক তারুণ্য নির্ভর স্টার্টআপ উদ্যোগ বাড়ছে। তবে গেল বছর 2023 সালের তুলনায় কমেছে বিনিয়োগ। এ লক্ষ্যে করা চুক্তির সংখ্যাও কমেছে। বিদেশ থেকে আসা বিনিয়োগের পাশাপাশি কমেছে স্থানীয় বিনিয়োগের পরিমাণও। উদ্যোক্তারা বলছেন স্টার্টআপের ক্ষেত্রে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্পর্কিত বিষয়গুলো প্রাধান্য দিচ্ছেন বিনিয়োগকারীরা। এক্ষেত্রে বাংলাদেশি বিনিয়োগকারীদের দক্ষতা কম থাকায় বিনিয়োগে ভাটা পড়ছে। স্টার্টআপ সংক্রান্ত নীতিমালা সহজ করার দাবি তাদের। স্টার্টআপে আমাদের এই কান্ট্রিতে ফরেন ইনভেস্টমেন্ট আসছে কিছু গুটি কয়েক হাতে। এবছর আমাদের এক্সপেকটেশন ছিল অনেক বেশি আসার, তো সেই তুলনায় আমরা 70% পর্যন্ত বিট করতে পারছি। হাইটেক ডিপটেক যে স্টার্টআপ সেই স্টার্টআপগুলোতে আমরা ফোকাস করলে দেখা যাবে আরও বেশি আমরা ফরেন ইনভেস্টমেন্টগুলোকে আরও বেশি অ্যাট্রাক্ট করতে পারবো। ট্যাক্সেশন সিস্টেম, রেগুলেশন এগুলির ব্যাপারে প্রপার গাইড দেওয়া হয় না, যার কারণে আমরা নিজেরাই অন্ধকারে থাকি, আমরা নিজেরাই জানি না। ওয়েবসাইট থেকে এপিআই নিয়ে একটা ইজি সলিউশন করে, কিন্তু এটাতে আসলে ইনভেস্টররা তেমন আগ্রহী না। এটা হচ্ছে সারা ওয়ার্ল্ডের সব দেশেই এটা বাড়তেছে। আমাদেরকে যেটা করতে হবে, কোর যেটা অ্যালগোরিদম এটাকে ডিজাইন করে। জটিল নীতিমালা ও উচ্চ করের মতো বাধার কথা তুলে ধরে বিশেষজ্ঞরা বলছেন তথ্য প্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। পাশাপাশি উদ্যোক্তাদের চ্যাট জিপিটি নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনের দিকে নজর দিতে হবে। শিক্ষার্থীদের যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু দারুণ একটা সুযোগ আমাদের জন্য আছে। খুব তাড়াহুড়ো করা যাবে না। স্টার্টআপ একটা ধৈর্যের ব্যাপার, এটা কিন্তু অনেক দিন আপনাকে লেগে থাকতে হবে একাগ্রচিত্তে। আর আমাদের ক্লায়েন্ট যারা, তারাও কিছু একটা ইনভেস্ট করে 6 মাসের মধ্যে রেজাল্ট চায়, 1 বছরের মধ্যে রেজাল্ট চায়। এগুলো 6 মাস 1 বছরের ব্যাপার না। বাংলাদেশের রেগুলেশনে এবং পলিসিতে বেশ কিছু আনপ্রেডিক্টেবিলিটি আছে এবং কনসিস্টেন্সির অভাব আছে, যার ফলে বাইরের যারা ইনভেস্টর তারা তো সবসময় চিন্তা করে লং টার্ম পার্সপেক্টিভটা কী এবং লং টার্মে তাদের বিজনেস প্ল্যান কী হবে তারা সেভাবে চিন্তা করে। সফল স্টার্টআপের জন্য উদ্ভাবক, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে যোগসূত্র তৈরি করতে সরকারি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার পানগাঁও কন্টেইনার টার্মিনাল কার্যকর করতে অবশেষে নির্ধারিত ভাড়া প্রথা তুলে দিয়েছে চট্টগ্রাম বন্দর। এখন থেকে মেইন লাইন অপারেটর এবং ভেসেল মালিক নিজেরাই
দর নির্ধারণ করে নৌপথে কন্টেনার পরিবহন করতে পারবেন। এক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কাস্টমসের হয়রানি না কমালে বন্দরের এমন পরিকল্পনা ভেস্তে যাওয়ার শঙ্কা ব্যবহারকারীদের। শাখা টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কন্টেনার পরিবহনের চাপ কমাতে 2013 সাল থেকে শুরু হয়েছিল চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও টার্মিনালে নৌপথে কন্টেনার পরিবহন। দীর্ঘ সময় পেরিয়ে গেল, নানা জটিলতায় সরকারের এই টার্মিনাল ব্যবসায়িকভাবে সফল হতে পারছিল না। 20 ফুট সাইজ কন্টেনারের ভাড়া $148 মার্কিন এবং 40 ফুট সাইজের জন্য $445 মার্কিন নির্ধারণ করে দিয়েছিল নৌ পরিবহন মন্ত্রণালয়। অতিরিক্ত ভাড়ার কারণে নৌপথে কন্টেনার পরিবহন কমছে বলে অভিযোগ ওঠায় আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পানগাঁওয়ের যে আগে একটা ফিক্সড ভাড়া ছিল, সেই ফিক্সড ভাড়াটা এখন উইথড্র করা হয়েছে। এখন এমএলও এবং যে পানগাঁওগামী যে শিপ ওনার, এদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে এবং সমঝোতার ভিত্তিতে এই ভাড়াটা নির্ধারণ হবে। তাহলে এই পানগাঁও রুটটা আগের তুলনায় অনেক বেশি ভাইব্রেন্ট হবে। 2017-18 অর্থ বছরে 20,000 কন্টেনার পরিবহন হলো। 2022-23 অর্থ বছরে সব রেকর্ড ছাড়িয়ে 35,000 কন্টেনার পরিবহন হয় চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও টার্মিনালে। কিন্তু কাস্টমসের কড়াকড়ি সহ নানামুখী জটিলতার মুখে পড়ে 2023-24 অর্থ বছরে কন্টেনার পরিবহন 10,000-এ নেমে আসে। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক কন্টেনারের 94% ঢাকা চট্টগ্রাম আসা যাওয়া করে সড়ক পথে, রেলপথে 4%। ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও কাজে লাগানো যাচ্ছে না নৌপথে কন্টেনার আনা নেওয়া করা হয় মাত্র 1%। সেখানেও রয়ে গেছে নানা জটিলতা। চট্টগ্রাম বন্দর ঢাকার পানগাঁও রুটে কন্টেনার পরিবহনের জন্য 12টি প্রতিষ্ঠানের 21টি জাহাজকে অনুমতি দেওয়া হলো। বর্তমানে মাত্র 3টি প্রতিষ্ঠানের 5টি জাহাজ কন্টেনার পরিবহন করছে। চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও রুটে চলাচলের জন্য অনুমতি পাওয়া প্রতিটি জাহাজে 280 থেকে 300 কন্টেনার পরিবহনের সক্ষমতা রয়েছে। কাস্টম জটিলতা হলো ব্যবসায়ীরা যে সুযোগ সুবিধাগুলো আগে থেকে পেত, সেই সুযোগ সুবিধাগুলো যদি তারা ভোগ করতে না পারে, যেমন কিছু ফ্রি টাইমস থাকে, এই ফ্রি টাইমগুলো যদি তাদের ব্যবসায়ের উপরে প্রভাব ফেলে, তখন তারা একটু কষ্টে দুর্ভোগে পতিত হয়। পানগাঁও কন্টেনার টার্মিনালের ভাড়াপ্রত পরিবর্তন করে জারি করা সার্কুলার ইতিমধ্যে বিদেশি মেইন লাইন অপারেটরদের জানিয়ে দেওয়া হয়েছে। বন্দরের নতুন সিদ্ধান্তে মেইন লাইন অপারেটর এবং ভেসাল ওনারদের মধ্যে প্রতিযোগিতা বাড়ল। গুরুত্বপূর্ণ এই নৌ রুটের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন ব্যবহারকারীরা। বিশেষ করে ইন্স্যুরেন্সের পাশাপাশি দুর্ঘটনা কবলিত জাহাজ দ্রুত উদ্ধারকারী জাহাজের ব্যবস্থা করা হলে এই রুটে আগ্রহ বাড়বে বলে মত তাদের। এই যে ওপেন করে দেওয়াটা, এটার দ্বারা কিন্তু একটা পজিটিভ একটা, যেটা আমি অলরেডি আমাদের সবার থেকে আমরা যে আশাটা পাচ্ছি, এবং আমরা এই মেসেজটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সব প্রিন্সিপালের কাছে আমরা পৌঁছে দিয়েছি। সো এটা একটা ভালো কিছু একটা আমরা আশা করছি। ঢাকার কেরানীগঞ্জে 64 একর জায়গার উপর 154 কোটি টাকা খরচ করে 2013 সালে তৈরি করা হয়েছিল এই পানগাঁও কন্টেনার টার্মিনাল। বছরে অন্তত 2 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা রয়েছে এই টার্মিনালের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। উৎসব পার্বণে পছন্দের শীর্ষে থাকে ঐতিহ্য আভিজাত্যে মোড়া রেশম পোশাক। ঈদ ও পহেলা বৈশাখকে সামনে রেখে এর চাহিদা বাড়ছে। ইতিমধ্যে রাজশাহী নগরীর সিল্কের দোকানগুলোতে ভিড় করতে শুরু করেছেন ক্রেতারা। ব্যবসায়ীদের আশা, অন্য বছরগুলোর তুলনায় এবারও বিক্রি হবে বেশি। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। বছর জুড়ে হাতে কাজ থাকলেও ঈদের আগে ব্যস্ত সময় পার করেন রেশম কারখানার শ্রমিকরা। পুরো রমজান জুড়েই চলবে রেশমের গুঁড়ি থেকে সুতা তৈরি, কাপড় বুনন, রং লাগানো, পুঁথি চুমকি বসানো সহ হাতের নান্দনিক সব কাজ। সময়ের ব্যবধানে ফ্যাশনে পরিবর্তন আসলেও রেশমের চাহিদা কমেনি, বরং ঈদ ও বাংলা নববর্ষকে সামনে রেখে উষ্ণ আবহাওয়ায় পোশাকে নতুনত্বের ছোঁয়া আনার প্রচেষ্টায় বাড়তি মনোযোগ ব্যবসায়ীদের। 50 টাকা গজ হিসেবে মাসে সারা মাসে কাপড় বোনাবো, যেটা কাটবে কাপড় কাটে দেখবে 40 গজের পয়সা, 50 গজ 50 গজ, 100 গজ 100 গজ। আগে আসতাম 7টায়, এখন আপনার আসি 6টায়। আগে যে টাইম আসতাম তার থেকে আগে আসি এবং তার থেকে পরে যাই, কাজের চাপ বেশি। আমাদের কোনো কমতি নাই, আর নতুনত্ব আসলে পাবে। শার্ট, পাঞ্জাবি, শাড়ি, 3 পিস সব কিছু প্রচুর পরিমাণ আমাদের স্টক আছে। রেশমের পাঞ্জাবি ও শাড়ি সবচেয়ে বেশি বিক্রি হলেও চাহিদা বাড়ছে 3 পিস, শার্ট ও ফতুয়ার মতো পোশাকের। সর্বনিম্ন 2000 থেকে শুরু করে সর্বোচ্চ 70,000 টাকার রেশম পোশাক মিলছে নগরীর শোরুমগুলোতে। যে ঝকমকো
চুমকি লাগা ওই শাড়িগুলো মেয়েরা এখন মনে হয় একটু কমই পছন্দ করে, আর সিল্কের এই শাড়িগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়। সোপুরের সিল্কের যেগুলা মসলিনের এগুলা অনেক ভালো, দামগুলো খুব রিজনেবল। পছন্দের পোশাক কিনতে শোরুমগুলোতে ভিড় করতে শুরু করেছেন ক্রেতারা। স্বাদ ও সাধ্যের মিশেলে কিনছেন রেশম পোশাক। জমজমাট বেচা কেনার স্বপ্ন বুনছেন ব্যবসায়ীরা। প্রোডাকশনগুলো আমরা এমনভাবে করছি যেন ঈদেও ব্যবহার করা যায়, বৈশাখেও ব্যবহার করা যায়। লাল সাদার কম্বিনেশন তো থাকেই, সেটাকে প্রাধান্য রাখা হয়েছে এবং ওয়েদারকেও মাথায় রাখা হয়। এবার ঈদ ও পহেলা বৈশাখে অন্তত ৬০ কোটি টাকার পণ্য বিক্রির আশা করছেন রাজশাহীর সিল্ক ব্যবসায়ীরা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। স্থাপনের কয়েক মাসের মধ্যে অকেজো সোলার প্যানেল যুক্ত সড়ক বাতি, এতে অন্ধকার সড়কে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সদরের বাসিন্দাদের। অথচ ৩ বছরের ওয়ারেন্টি থাকলেও মেরামতের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে প্রতিবেদন। সড়কের পাশে স্থাপন করা হয়েছে সোলার বাতি। সন্ধ্যায় অন্ধকার নেমে আসলেও জ্বলে না বাতিগুলো। 2017-18 অর্থবছর থেকে 2020-21 অর্থবছর পর্যন্ত পর্যায়ক্রমে ৩,৫৭৪টি সোলার প্যানেল যুক্ত সড়ক বাতি স্থাপন করা হয় চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বিভিন্ন এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, স্থাপনের পর কয়েক মাস বাতিগুলো জ্বললেও এরপরই নষ্ট হয়ে যায়। কয়েক বছর পার হলেও মেরামত করেনি কর্তৃপক্ষ। অন্ধকার সড়কে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। এমনকি বিষয়টি নিয়ে অভিযোগ করেও মেলেনি সমাধান। কিছু কিছু এগুলো লাইট জ্বলে, আবার কিছু কিছু জ্বলে না। 2-2.5 মাস জ্বলেছিল, তারপরে বন্ধ, তারপরে এটা রাস্তা বন্ধকার হয়ে থাকে। কোনো ব্যবস্থাও নিচ্ছে না হলো কর্তৃপক্ষ। নষ্ট হয়ে পড়ে আছে, ভালো করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, কিন্তু কাকে আমরা কেউ এটা ভালো করে দিবে এটার আমরা আর গোড়া পাচ্ছি না, কোনো কিছু পাচ্ছি না। তবে শিগগিরই ঊর্ধ্বতন মহলের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস উপজেলা প্রশাসনের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যদি সেগুলো মেরামত করা যায়, পুনরায় সচল করার জন্য, বিশেষ করে যেগুলো রিমোট এরিয়া সেখানে যদি এগুলো পুনরায় ইউজ করা যায়, আমি প্রয়োজনীয় পদক্ষেপ নেব। সোলার প্যানেল যুক্ত সড়ক বাতিগুলোর মধ্যে বসতবাড়ির সামনে 2058টি ও সড়কের পাশে স্থাপন করা হয় 1514টি। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। ফিলিস্তিনিদের জন্মভূমিকে মধ্যপ্রাচ্যের পর্যটন কেন্দ্র বানানোর মার্কিন পরিকল্পনাকে চ্যালেঞ্জ করতে এবার একজোট হলো আরব লীগ। মঙ্গলবার মিশরের কায়রোতে আয়োজিত আরব সম্মেলনে অবরুদ্ধ উপত্যকাটিতে পুনর্গঠনে অঙ্গীকার করেন জোটের নেতারা। সম্মেলনে কোনো ধরনের বিলম্ব ছাড়াই গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতের পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রসহ সব আন্তর্জাতিক অংশীদারদের এগিয়ে আসার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস। তবে ইসরায়েল বলছে 2023 সালের 7 অক্টোবরে হামাসের হামলার পর গাজার পরিস্থিতি তুলে ধরতে ব্যর্থ হয়েছেন আরব নেতারা। স্থানীয় সময় মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোতে আয়োজিত হয় আরব সম্মেলন। এ সময় অবরুদ্ধ গাজা উপত্যকা পুনর্গঠনে একটি প্রস্তাব উত্থাপন করে মিশর। প্রস্তাব অনুযায়ী গাজা পুনর্গঠনে $5,300 কোটি খরচ করা হবে। প্রথম ধাপে ব্যয় হবে $2,000 কোটি। 2 বছর মেয়াদী এই ধাপের 6 মাসের মধ্যে পরিষ্কার করা হবে ধ্বংসস্তূপ ও অস্থায়ী বাড়ি। এ প্রস্তাবে সমর্থন দিয়েছে আরব লীগের সদস্য দেশগুলো। এর আগে গত মাসে যুদ্ধ শেষ হলে গাজার নিয়ন্ত্রণ নিয়ে সেখানে বিলাসবহুল শহর তৈরির পরিকল্পনার কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ বলেন, পশ্চিম তীরে ভয়াবহ অভিযান বন্ধ করা অত্যন্ত জরুরি। পবিত্র রমজান মাসে ইসরায়েলি বাহিনী সেখানে নৃশংসতা চালাচ্ছে। দ্বিরাষ্ট্র সমাধানই একমাত্র স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা দেয় বলেও উল্লেখ করেন তিনি। জরুরি ওই সম্মেলনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও কোনো ধরনের বিলম্ব ছাড়াই যুদ্ধবিরতি নিশ্চিতের ওপর জোর দেন। অবরুদ্ধ উপত্যকাটি পুনর্গঠনের পরিকল্পনা বাস্তবায়নে আর্থিক, রাজনৈতিক সহ সব ধরনের সহযোগিতার জন্য আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানান। আমরা গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের বাধা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি। এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। জর্ডান ফিলিস্তিনিদের সহায়তা প্রদানের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। মিশরের প্রস্তাব অনুযায়ী গাজার নিয়ন্ত্রণ আর হামাসের হাতে থাকবে না। সেখানে অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকার গঠিত হবে। এই সরকার মানবিক সহায়তা প্রদান ও পুনর্গঠনের দায়িত্ব পালন করবে। পরিকল্পনাটিকে স্বাগত জানিয়েছে হামাসও।
এদিকে আরব সম্মেলনে গাজা পুনর্গঠনের বিষয়টি উঠে এলেও 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পরিপ্রেক্ষিত তুলে ধরতে ব্যর্থ হয়েছে বলে এক বিবৃতি দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং শরণার্থী বিষয়ক সংস্থা একে অপরের ওপর ভর করে চলছে। তারা বারবার দুর্নীতি, সন্ত্রাসবাদের প্রতি সমর্থন এবং সমস্যা সমাধানে ব্যর্থতা প্রদর্শন করেছে। মৌসুমীর সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত ইউক্রেন। দেশটিতে মার্কিন সামরিক সহায়তা স্থগিতের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দেয়া ঘোষণার পর এই সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে বিনিময়ে নিরাপত্তার নিশ্চয়তা চায় কিয়েভ। এদিকে হোয়াইট হাউসে উত্তপ্ত বৈঠকের পরও শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের নেতৃত্বে কাজ করার ঘোষণা দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে হওয়া বাকবিতণ্ডার জন্য দুঃখ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র যে পথে এগোতে চাচ্ছে সে পথে যেতে ইউক্রেন প্রস্তুত আছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ নিয়ে দীর্ঘ পোস্ট দিয়েছেন জেলেনস্কি। মূলত যুক্তরাষ্ট্র ইউক্রেনে সব ধরনের সহায়তা বন্ধ করার ঘোষণা দেওয়ার পর প্রথমবারের মতো মুখ খুললেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। জেলেনস্কি আরো বলেন, কেউ সীমাহীন যুদ্ধ চায় না। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব আলোচনার টেবিলে আসতে প্রস্তুত ইউক্রেন। স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত কিয়েভ। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করায় যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনস্কি। এছাড়া ট্রাম্পেরও প্রশংসা করেছেন তিনি। বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতা বজায় রাখতে ওয়াশিংটন যা করেছে তা সত্যিই অনেক মূল্যবান। তবে খনিজ সম্পদের চুক্তির বিনিময়ে নিরাপত্তার নিশ্চয়তা চান বলে জানিয়েছেন জেলেনস্কি। বলেন, কিয়েভ এবং ওয়াশিংটন এক যৌথ তহবিল গঠন করবে, যেখানে ইউক্রেন তার ভবিষ্যৎ প্রাকৃতিক আয়ের 50% অবদান রাখবে, আর যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে আর্থিক সহায়তা করবে। গত শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে উন্মুক্ত বৈঠক করেন ট্রাম্প ও জেলেনস্কি। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। জেলেনস্কির ওই সফরে ইউক্রেনের বিরল খনিজ পদার্থ নিয়ে একটি চুক্তি হওয়ার কথা থাকলেও তা আর আগায়নি। মৌসুমীর সাথী, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালের আগে ম্যাচ ছাপিয়ে আলোচনায় ভ্রমণ ক্লান্তি। ভারতকে সুবিধা দিতে দুই দলকে 72 ঘন্টার মধ্যে দুবার পাকিস্তান ভ্রমণ করিয়েছে আইসিসি। যদিও পেশাদার ক্রিকেটার হিসেবে বিষয়টি নিয়ে আলোচনা করেনি কোনো দল, বরং প্রতিপক্ষ নিয়েই যত ভাবনা তাদের। দুই যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে আইসিসি ইভেন্টে শিরোপা জিততে মরিয়া কিউইরা। আর 24-এর ভুলের পুনরাবৃত্তি চায় না সাউথ আফ্রিকা। ম্যাচ শুরু বেলা 3টায়। লাহোর থেকে নিয়র মোহাইমিনের ম্যাচ প্রিভিউ। আইসিসি ইভেন্টের শেষ কোটি আসরের হিসেব দেখলেই বোঝা যাবে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ম্যাচের গুরুত্ব কতটা। 2015, 2023 ওয়ানডে, 2024-এর টি20-র পর আবারও 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে এ দুই দল। ক্রিকেট বিশ্লেষকদের মতে গত দশকের সবচেয়ে ধারাবাহিক দুটি ক্রিকেট টিমের খেলা দেখতে যাচ্ছে লাহোর। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচের আগে কিছুটা ক্লান্তিতে ভুগছে দু দলই। তার মূল কারণ অতিরিক্ত ভ্রমণ। 72 ঘন্টায় দুবার পাকিস্তান ভ্রমণ করেছে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা। তবে ম্যাচের আগে এটাকে অজুহাত হিসেবে দেখাতে চাননি কোনো অধিনায়কই। মিচেল স্যান্টনারের চিন্তার জায়গায় ভর করে আছেন নিজেদের দুর্ভাগ্য। আইসিসির ইভেন্টের সবচেয়ে ধারাবাহিক দল হয়েও শিরোপা না জেতার আক্ষেপ মেটাতে চায় কিউইরা। তাই ফাইনালের আগে প্রোটিয়া বাধা মোকাবেলায় প্রস্তুত ব্ল্যাক ক্যাপ বাহিনী। ভ্রমণ নিয়ে আর কথা বলতে চাই না। এটা যেহেতু আগে থেকেই জানতাম, তাই আর অজুহাত হিসেবে দেখাতে চাই না। কিন্তু একটা বড় টুর্নামেন্টের সূচি এমন হওয়া উচিত নয়। আমাদের ভাগ্য এসব টুর্নামেন্টে একটু খারাপই। শেষে এসে আমরা গোলমাল করে ফেলি। এবার এটা বদলাতে চাই। সাউথ আফ্রিকার স্পিনাররা খুবই ভালো। শামসে এবং মহারাজকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে। তবে লাহোরের উইকেটে খুব বেশি স্পিন ধরবে বলে মনে হয় না। অন্যদিকে নিজেদের যে দুর্ভাগা ভাববে সে উপায়টাও নেই সাউথ আফ্রিকার। চোকার তকমাটা তো আর এমনি লাগেনি তাদের গায়ে। টি20 বিশ্বকাপের ফাইনালে নিশ্চিত জেতা ম্যাচটাও তারা তুলে দিয়ে এসেছিল ভারতের হাতে। এবারের আসরে অবশ্য ভাগ্য এখন পর্যন্ত পক্ষেই আছে তাদের। বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচের 1 পয়েন্টও সেমির লড়াইয়ে ভারতকে এড়াতে সাহায্য করেছে বাবুমাদের।
আমাদের যেভাবে ভ্রমণ করানো হলো এটা ঠিক হয়নি, তবে এখন আর এটা নিয়ে কথা বলতে চাই না। নিউজিল্যান্ড এবং আমরা অনেক দিন ধরেই পাকিস্তানে আছি। এখানকার কন্ডিশন থেকে দুই দল সমান সুবিধা পাবে। ওদের ব্যাটাররা দারুণ ছন্দে আছে, বিশেষ করে উইলিয়ামসন, ইয়ং এবং লেথাম। আমরা ভিন্ন কিছু পরিকল্পনা করছি। তবে লাহোরে আর ভাগ্য নয়, নিজেদের যোগ্যতাতেই জিততে চায় প্রোটিয়ারা। ইনজুরি নিয়ে কিছুটা শঙ্কা আছে দলে। চোটের জন্য লাহোরে দেখা নাও যেতে পারে এইডেন মার্করামকে, কিন্তু ম্যাচের আগে তা খোলাসা করতে রাজি নন বাবুমা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত দুবার মুখোমুখি হয়েছে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড। দুদলই জিতেছে একবার করে। এই মাঠেই কদিন আগে ত্রিদেশীয় সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তারা মুখোমুখি হচ্ছে এই লাহোরের গাদ্দাফিতেই। উইকেট এবং কন্ডিশন থেকে যে বাড়তি সুবিধা পাওয়ার কথা বলা হচ্ছে তা নিয়ে একেবারেই চিন্তিত নন মিচেল স্যান্টনার, বরং তার ভাবনায় দক্ষিণ আফ্রিকার স্পিনিং ডিপার্টমেন্ট। অন্যদিকে নিউজিল্যান্ডের এই স্পিন খেলতে না পারার যে দুর্বলতা, সেটাকেই পুঁজি করে এগোতে চায় প্রোটিয়ারা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, পাকিস্তান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখুন শুধুমাত্র ট্রফিতে। নারী ফুটবলের খবর। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ শেষ করে দেশে ফিরে বাফুফের সভাপতির সঙ্গে আলোচনায় বসেন নারী ফুটবলাররা। এই সময় ফুটবলারদের সঙ্গে আমিরাত সফর নিয়ে নানা বিষয়ে আলোচনা করেন তাবিত আউয়াল। এ সফরের হার নিয়ে খুব একটা হতাশ নয় বাফুফে প্রধান। রমজান মাস এবং ঈদুল ফিতরকে সামনে রেখে মেয়েদের প্রায় এক মাসের ছুটি দিয়েছে বাফুফে। ঈদের পর বিদ্রোহী ফুটবলার সহ ৫৫ জনের স্কোয়াড নিয়ে অনুশীলন শুরু করার পরিকল্পনা ফেডারেশনের। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার। আজ শপথ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক CR আবরার। উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত। গ্যাস মানে অনিশ্চয়তা, আসবে যে কোনো গ্যারান্টি নেই। গ্যাসের লাইনের ভাড়াও দিতে হয়, তার মধ্যে ১৫০০-১৬০০ টাকা করে সিলিন্ডারও কিনতে হয়। রাত ৯টায় আছে তাও নিবে আর জ্বলে। প্রেশার খুব কম দেখে আমাদের এখন সিরিয়ালে অনেক থাকতে হয়। এবং রমজানের শুরুতেই রাজধানীতে তীব্র গ্যাস সংকট। ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা, চাপ কম ফিলিং স্টেশনও। চাহিদার বিপরীতে ঘাটতি ৪০০ মিলিয়ন ঘনফুট। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ে।